পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা ৪৫। হোটেলের বাজার করে যে ছেলেটা, তার নাম সাগর। বয়স ২৪-২৫-এর ঘরে। বাজার নিয়ে ফিরেছে। সপ্তাহে ২ দিন শুকনো জিনিস বাজার করতে হয়। রিকশাটা থামিয়ে সে গলা ছেড়ে ডাকতে লাগলো, কাকি, ও কাকি, বাজার আনছি। হোটেলের ভেতর থেকে বেরিয়ে এলেন ববিতা। বাজারের মোট ৬টা ব্যাগ। হোটেল চালানো আসলেই সহজ বিষয় নয়। রোজ কাজ শেষে হিসাব মেলাতে হয়। পরের দিন কি কি বাজার লাগবে, কোনটা কতটুকু আছে, কি আইটেম রান্না হবে, সব নিয়ে বসতে হয়। পরিশ্রম যায় খুব। তবে দিনকে দিন সুনাম বাড়ছে। এর কারণ অল্প দামে ভালো খাবার। ববিতা খাবারে ভেজাল মেশান না। একদম ঘরোয়াভাবে রান্না হয় সব। ব্যাগগুলো নামিয়ে সাগর হি হি করে হাসলো। ববিতা পার্স থেকে রিক্সা ভাড়া মিটিয়ে দিল। সব ঠিকঠাক এনেছিস তো? হ কাকি, সব ঠিকঠাক আছে বলে পকেট থেকে সে লিস্ট বের করলো। একে একে পড়তে লাগলো। ওর পড়ার মাঝেই থামিয়ে দিলেন ববিতা। আর পড়তে হবে না, এগুলো সব ভেতরে নিয়ে যা। আচ্ছা কাকি বলে 2টো ব্যাগ তুললো। অমনি ববিতা বললেন, খোলা জিনিস আর আনবো না, প্যাকেটের জিনিস আনবো। দাম একটু বেশি হলেও সমস্যা নেই। এ কথায় সাগরের চোয়াল ঝুলে গেল। ববিতা বললেন, দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে যা বাপ, কত কাজ বাকি। ববিতা হনহনিয়ে চলে গেলেন। সাগরের মুখটা আকাশে ভেসে থাকা মেঘের মতন অন্ধকার হয়ে রইল। বহু কষ্টে কপালে এক প্রেমিকা জুটেছিল। সেই প্রেমিকাকে রোজ এটা সেটা উপহার দিত। সেই উপহারের টাকা আসতো বাজারের টাকা মারা থেকে। এখন সে জোগানো বন্ধ হলে কে জানে প্রেমিকা টিকবে কিনা। সেদিন শপিংয়ে গিয়ে দীপ্র বাড়ির বাচ্চাদের জন্য উপহার এনেছিল। কুহুর জন্য এনেছে একটা আকাশরাঙা কামিজ, যা সে আজ হাতে পেল। কামিজের প্যাকেটখানা খুলতেই আরেক দফায় চমকে গেল। কামিজের সাথে ছোট একটা বক্স দেখা যাচ্ছে। সেই বক্সে একটা পায়েল রাখা। একই ডিজাইনের পায়েল সে মেলা থেকে নিয়েছিল, অথচ পরার ভাগ্য হয়নি। তার আগেই ভেঙে গিয়েছিল। কুহুর ভেতর কেমন যেন প্রজাপতি উঠতে লাগলো। কামিজ রেখেও পায়েলটা নিয়ে বসলো। অমনি ঘরে আগমন হলো কনার। ও পায়েল দেখে চেঁচিয়ে উঠল, পায়েল, এটা কবে আনলে? আমাকে তো দেখালে না। পায়েলের কাজটা আসলেই সুন্দর। কণা চকচকে চোখে তাকালো। খুব সুন্দর তো, কবে আনলে? কুহু আসলে বলতে চাইছিল না, তবে মিথ্যা বলাটাও শোভা পায় না। তাই মিনমিন করে বলল, দীপ্র ভাই দিয়েছেন। ও, দীপ্র ভাই? টেনে বলল কণা। ওর কথার ধরনেই দুষ্টুমি বোঝা যায়। কুহু এটুকু দূরে সরে গেল। একদম মজা করবি না এটা নিয়ে? ওই তো পড়লো কথা সবার মাঝে, যার কথা তার কানে বাজে। আমি তো কোনো কথা বলিনি, আর তার আগেই তুমি সতর্ক করে দিচ্ছ। এতেই তো বোঝা যায়। একটা কথাও না কণা, আমি জানি তুই কি বলতে চাস। জানা যখন তখন মেনে নাও না। তুমি বিশ্বাস করো, একদিন আমার কথাই ফলে যাবে, কচু ফলবে, দেখিও। যা তো এখন বলে জানালার কাছে সরে এলো কুহু। সহসাই দেখতে পেল দীপ্র গাড়ি ওয়াশ করছে। তার গায়ে হাতা কাটা টি-শার্ট, যার ফলে বাহুর সৌন্দর্য একদম চোখে লাগছে। কণা ওর পেছনে এসে ফিসফিস করে বলল, কি মনে ধরলো তো? হঠাৎ করে বলাতে একটু চমকালো কুহু। পেছন ফিরে চোখ রাঙিয়ে বলল, বড় বোনের সাথে বাদরামি, একটা মাইর দিব। পাইলে দাও, দাঁড়া দেখাচ্ছি মজা। বলে কুহু মারতে গেলেই দৌড়ে পালালো কণা। দৌড়াতে দৌড়াতে একদম রাত্রির ঘরে এসে পৌঁছালো। রাত্রি বোধহয় বাথরুমে শাওয়ার নিচ্ছে। কণা একটু চোখ বুলিয়ে চলে যেতে নিচ্ছিল, তখনই ফোনখানা বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল রাগিবের নাম। কণা বাথরুমে নক করলো। রাত্রিপো? হ্যাঁ বল, কল এসেছে। কে কল করেছে? তোমার হবু বর। আমি তো শাওয়ার নিচ্ছি বোন, তুই একটু রিসিভ করে বল তো। আরে আমি? একটু বল, আমি শ্যাম্পু করছি, লেট হবে। কণা ফোঁস করে দম ফেললো। এমন একটা দায়িত্ব তার ঘাড়েই পড়তে হলো। অবশ্য ভালোই হলো, লোকটার সাথে একটু মজা নেওয়া যাবে। কণা রিসিভ করে বলল, হ্যাঁ জান বলো। ও পাশে থাকা রাগিব একটা চরম মাত্রার ধাক্কা খেলো। রাত্রির সাথে তার সেভাবে কথাবার্তা হয়নি। তার কণ্ঠখানা একদমই ধরতে পারল না। রাগিব কথা বলার পূর্বে একটু সময় নিল। রাত্রি, বলো জান। আরেক দফায় চমকালো রাগিব। রাত্রিকে দেখে টুকটাক কথাবার্তায় খুবই ম্যাচিউরড মনে হয়েছে, কিন্তু ফোন কলে তার এই দ্বিতীয় রূপ ঠিকঠাক হজম হলো না। কণার ভীষণ মজা লাগছে। ও মুখ টিপে হাসলো। কি ব্যাপার, কথা কেন বলছো না? রাগিব এবার নিজেকে ধাতস্থ করলো। বলল, ব্যস্ত? না জান, তোমার জন্য আমার অফুরন্ত সময়। আসলে বলতে চাচ্ছিলাম, বিয়ের আগে আমাদের একটু দেখা করা দরকার। সামনের লাইফ নিয়ে প্ল্যান, তোমার পছন্দ আমার পছন্দ, এসব নিয়ে একটু জানাশোনা হলে একটা সংসার সাজাতে সহজ হবে।
তুমি আমার কথা বুঝতে পারছো? তোমার কি সময় হবে? কণা এবার বুঝলো এখানে বিষয়টা ক্লোজ করা দরকার। ও হেসে বলল, সরি ভাইয়া। সরি ভাইয়া শুনে রাগিবের ভ্রু কুঞ্চিত হলো। ও কিছু বলার পূর্বেই পুনরায় কণা বলল, আমি আসলে আপনার শালিকা, আপুর শাওয়ারি। শাওয়ার শেষে কল করলে তার থেকে জেনে নেবেন, তবে আমি জানি আপুর অনেক সময় আছে। রাগিব কি বলবে আসলেই বুঝলো না। ও হাবলের মতো ফোনের দিকে চেয়ে রইল। কণা কল কেটে বাথরুমে আবার নক করলো। হ্যাঁ বল, গোসল শেষ করে কল দিও, খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আমি গেলাম। কণা দ্রুতই ঘর থেকে বেরিয়ে পড়ল। বহুদিন পর তার মনে সত্যিকারের আনন্দ এসেছে। আবির ভাইয়ের বিয়ে, রাত্রি আপুর বিয়ে, ওদিকে কুহুপ দীপ্র ভাইয়ের প্রেমে আগমনী বার্তা সত্যি দেওয়ান বাড়ির উপর থেকে কালো ছায়াটা সরিয়ে দিচ্ছে। রাগিবদের রাতের খাবারের দাওয়াত করা হয়েছে। আজ এসে বিয়ের দিন তারিখ দেওয়া হবে। এই বিয়ের দিন তারিখ দেওয়া হলে আবিরের বিয়ের দিন তারিখ দেওয়া হবে। দুজনের বিয়ে একসঙ্গে দিতে চাইলেও কিছু সমস্যা তো রয়েছেই, তাই আলোচনা প্রয়োজন। যদি একটা নির্দিষ্ট জায়গায় দুটো বিয়ের আয়োজন হয় তাহলে এই সমস্যাটি হবে না। এটা নিয়েই বিস্তারিত আলাপ করা হবে। ববিতা বাড়ি ফিরে পুনরায় কাজে লেগে পড়েছেন। নারীটির একটুও শান্তি নেই। বলা বাহুল্য রাত্রির বাবাও দেওয়ান বংশের ছেলে। এই এলাকার যে বাড়িটা আছে তা একদমই ছোট হওয়াতে রমেশ পাশের এলাকায় জায়গা কিনে বাড়ি করেছেন। সেটা অবশ্য খুব বেশি সময় হয়নি। আজকের আয়োজন সে বাড়িতেই। তবে ববিতার ঘাড়ে দায়িত্ব পড়েছে দুটো আইটেম করে নেওয়ার। সালমা একা হাতে সব সামলাতে পারছেন না। নারীটি সেই সবই করে চলেছেন। তাকে সাহায্য করে চলেছেন বাড়ির বাকি দুই বউ। একটা উৎসব আমেজ এসে গিয়েছে। রাত্রি নানিজানকে তৈরি করে বসার ঘরে এনে বসালো। বৃদ্ধার চেহারায় একরকম দ্যুতি আছে। যৌবনে আসলেই যে সুন্দরী ছিলেন তা বোঝা যাচ্ছে। সেই কথাই বলে ফেলল রাত্রি। বৃদ্ধা পান খাওয়া দাঁত মেলে হাসলেন। অস্বীকার করব না, আসলেই যৌবনে আমি সুন্দরী ছিলাম। কুহুকণা তৈরি হয়ে নেমেছে। ওরাও যোগ হলো। কণা পাশে বসতে বসতে বলল, তা সুন্দরী, তোমার গল্প শোনাও তো দেখি। কিভাবে আমার দাদা যান তোমার রূপে পটে গিয়েছিলেন। রূপে পটেছে কি না জানি না, তবে মহব্বত তো ছিল। মহব্বত না থাকলে এত দীর্ঘ বছর সংসার হয়? নানি যান, তোমাদের প্রেমের বিয়ে? আরে না, সেকালে প্রেম করা এত সহজ ছিল নাকি? প্রেমের নাম নিলে জিহ্বা কেটে ফেলতো। তবে বলে একটু থামলেন তিনি। চোখে মুখে একরকম আলো এসে পড়েছে। কুহু আগ্রহ নিয়ে বলল, তবে কি দাদি যান? আমি তাকে খুব একটা সহ্য করতে পারতাম না। পছন্দই ছিল না। আসলে ভাবিই নেই কখনো। কিন্তু সে মনে মনে আমাকে পছন্দ করত। কৌশলে আমাকে বিয়ে করেছে। প্রথম প্রথম আমি রাজি ছিলাম না, কিন্তু বাড়ির লোকের কথা তো ফেলতে পারি না। বিয়ের পর আমার দিন দুনিয়া বদলে গেল। সময় আমাকে ভালোবাসতে বাধ্য করলো। কণা এবার দুষ্টমি করলো। বলল, তার মানে দাদাজান খুব রোমান্টিক ছিলেন? ছিলেন বোধহয়। বোধহয় কেন? শোধালো কুহু। বৃদ্ধা হাসলেন। বললেন, সে ওপরে ওপরে কঠোর ছিল। মনে হতো ভালোবাসা কি জিনিস সে বুঝেই না। কিন্তু মাঝে মাঝে এমন কিছু করতো, মনে হতো এর মতন দুনিয়ায় কেউ আর ভালোবাসতে পারে না। কণা কুহু রাত্রি মুগ্ধ হয়ে দাদিজানের কথাগুলো শুনে চলেছিল। ভালোবাসা জিনিসটা আসলেই সুন্দর। রূপের প্রেমে পড়া যায়, তবে ভালোবাসা যায় না। তবে রূপের প্রেমে পড়ে সময়ের সাথে সাথে ভালোবাসা হতে পারে। দুনিয়ার বেশিরভাগ ভালোবাসা বোধ করি এভাবেই হয়।